সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে যাওয়া পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হলো বিএনপির মহাসচিবের পদ। আপনাদের মনে প্রশ্ন আছে, বিএনপির গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন? বিএনপির নেতাকর্মীদের মধ্যেও জল্পনা কল্পনা রয়েছে তাদের মহাসচিব কে হচ্ছেন। এই প্রশ্নের জবাব আপনি খুব সহজে পেয়ে যাবেন যদি নিজেকে একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নটি হলো, ধরেন বিএনপিতে এখন এমন কোন নেতা আছে যিনি যেখানে যাবেন সেখানে নেতাকর্মীদের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে পারবেন, কিংবা ধরেন কোথাও কোনো সংঘর্ষ হচ্ছে, এমন কোন নেতা আছে তিনি সেখানে গিয়ে দাঁড়াবেন এবং এক ইশারায় সব কিছু ঠান্ডা করে ফেলতে পারবেন, কিংবা সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন? এমন কোন নেতা আছে? যেই নেতা এটা করতে পারবেন সেই হবেন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব পদে 4 জন নেতার নাম আলোচনা চলছে। আমি কনফার্ম হয়েছি এই 4 জনের মধ্য থেকে কে মহাসচিব হচ্ছেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি কিভাবে কনফার্ম হয়েছেন? আমি বিএনপির মধ্যে আমার যে সোর্স আছে সেটির মাধ্যমে আমি কনফার্ম হয়েছি, এবং সরকারের যে মুভমেন্ট বা সরকারের যে নতিজা, সরকার যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নমিনেশন দেওয়ার পর যে কাজগুলো করছে এর মধ্য দিয়েই স্পষ্ট হওয়া গেছে বিএনপির মহাসচিব কে হচ্ছেন। প্রশ্ন হইল, বিএনপি মহাসচিব পদে কেন এত বিচক্ষণতার পরিচয় দিতে হবে, এবং বিএনপিকে কেন মহাসচিব একজন ভালো লোককে বা সেরকম একজন ব্যক্তিকেই চুজ করতে হবে, কী কারণে এটা এত গুরুত্বপূর্ণ কেন বিএনপির জন্য, সেটা নিয়েও আমি কথা বলবো। আর সেই ব্যক্তিটি কে যাকে বিএনপি মহাসচিব পদে কনফার্ম করেছেন। দেখেন, আগামী দিনে বিএনপিকে রাজপথে আওয়ামী লীগের সঙ্গে ফাইট করতে হতে পারে। শুধু কি তাই, বাংলাদেশে যে বিএনপির যারা বিরোধী রয়েছে, জামাতে ইসলামী, এনসিপি, তাদের সঙ্গেও তো মতাদর্শিক এবং সামাজিক মাধ্যমের ন্যারেটিভ বা সোশ্যাল ন্যারেটিভ নিয়ে বিএনপিকে লড়তে হবে। এর বাইরেও বিএনপির উচ্চ পর্যায় থেকে তৃণমূল সব জায়গায় বিএনপিকে নিয়ন্ত্রণ করতে হবে, কেননা তারা এখন সরকারে রয়েছে, তাদের নেতাকর্মীরা লাগামহীন হয়ে পড়তে পারে। ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি নানান অভিযোগের উঠেছে এবং নানান অভিযোগ রয়েছে, নানান অভিযোগে অনেকেই বহিষ্কার হয়েছেন, অনেকে গ্রেপ্তারও হয়েছেন। সব কিছুর লাগাম টানতে হবে। এই লাগাম টানার জন্যই ওই নেতাকেই বাছাই করে নিয়েছে বিএনপি। আপনি যদি দেখেন, বিএনপির ইতিহাস যদি দেখেন, বিএনপিতে এখন পর্যন্ত যারাই মহাসচিব হয়েছেন সবাই বিচক্ষণ ব্যক্তি, এবং বিএনপির মহাসচিব চুজিং খুবই দুর্দান্ত। আপনি সর্বোচ্চ সমালোচনা করতে পারবেন একজনকে নিয়ে, মান্নান ভূঁইয়াকে নিয়ে আপনি কিছু সমালোচনা করতে পারবেন, তাও 2006-07 কিছু কর্মকাণ্ড নিয়ে, যদিও পরবর্তীতে বেগম জিয়া তাকে সরিয়ে খন্দকার দেলোয়ার হোসেনকে মহাসচিব করেছেন। কিন্তু মান্নান ভূঁইয়া নিজেও খুবই স্মার্ট একজন ব্যক্তি ছিলেন, দল পরিচালনায় খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন। ঠিক সেই ঐতিহ্যটাই বিএনপি এবার আবারও ধরে রাখার চেষ্টা করছে, এবং সেখানেই তাদের যে মহাসচিবের জায়গাটিতে যে দুর্দান্ত পিকিং, সেটা আবারও পরিচয় দিবে। আগে দেখি বিএনপির মহাসচিব পদে আলোচনায় কারা। 4 জনের নাম: সালাউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভী, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, হাবিবুন নবী খান সোহেল। এখানে সবারই সম্ভাবনা ছিল, তবে বিএনপি চুজ করে ফেলেছেন। বলা হচ্ছে বিএনপি প্রথমে একজনকে ভারপ্রাপ্ত করবে, এবং ভারপ্রাপ্তের জায়গা থেকে, যেহেতু রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করবেন। যদিও এখনও তিনি অকথিত মহাসচিব হিসেবেই আছেন, ভারপ্রাপ্ত হিসেবে যেহেতু পদাধিকার বলে তিনি ওই পদে চলে গেছেন, বিএনপি ঘোষণা দেওয়ার আগ পর্যন্তই তিনি মহাসচিবের দায়িত্বগুলো পালন করবেন, যেহেতু তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব। অনেকেই বলছেন কাউন্সিলের আগ পর্যন্ত রুহুল কবির রিজভী দায়িত্ব পালন করবেন। না, বিএনপি সেদিকে হাঁটছে না। বিএনপি সরাসরি কাউন্সিলে যাকে মহাসচিব করবে তাকেই ভারপ্রাপ্তের দায়িত্ব দিবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সালাউদ্দিন আহমেদ। তিনি বিএনপির মহাসচিব হচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম। প্রথমত আমার সোর্স আমাকে কনফার্ম করেছে, এটা একটা বিষয় গেল। আমার সোর্স ভুলও কনফার্ম করেছে আমাকে কিছু সময়, বা সোর্স একটা জেনেছে, পরবর্তীতে বিএনপি অন্যটা সিদ্ধান্ত নিয়েছে, এরকমও হয়েছে। এই রাজনৈতিক সিদ্ধান্তগুলো তো পরিবর্তন হয়, এটা এমন না যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি 2 দিন পরে পরিবর্তন হইতে পারবে না। এমনকি পদে বসিয়ে দেওয়ার পরেও সিদ্ধান্ত পরিবর্তন হয়, এরকম আপনারা দেখেছেন। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন নমিনেশন দেওয়া হলো রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে, এরপরই আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে আসছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদ।
এরকম নিউজ ছড়িয়ে পড়েছে এবং এটার বাস্তবতাও রয়েছে, এমনকি এটা ভেতরে ঘটছে। এই ঘটনাগুলো যে একেবারে বেসলেস এটা আপনি বলতে পারবেন না। এগুলার বেশ কিছু নির্ভরযোগ্যতা রয়েছে এবং বেশ কিছু তথ্যসূত্র অনেকের কাছেই রয়েছে, আমার কাছেও রয়েছে, পত্রিকাগুলো এই নিয়ে রিপোর্ট করছেন এবং সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসছেন। এই মুভটা বিএনপি কখনোই করতো না যদি না তাকে মহাসচিবের পদে না বসাতেন, কখনোই করতো না, একেবারে কখনোই। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানো চারটিখানি কথা না, এখানে আপনি যত ভালো লোকই বসাবেন এটা নিয়ে সমালোচনা হবে, তারপরেও সমালোচনার মধ্যে আপনি এই রাষ্ট্রটাকে কতটুকু স্থিতিশীল করতে পারেন, মানুষকে কতটুকু নিরাপত্তা দিতে পারেন, সেটার কাজে কিন্তু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই জায়গায় বিএনপিতে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে যাকে দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদ, তিনি বেস্ট ব্যক্তি ছিলেন। পুলিশের সঙ্গে নেগোসিয়েশন বলেন, তারপরে বিভিন্ন যে বিজিবি বা অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যাদের বেশিরভাগই হচ্ছে আর্মির জেনারেলরা হচ্ছে এগুলোর প্রধান হিসাবে কাজ করছেন, এদের সঙ্গে নেগোসিয়েশন করা, তারপরে হচ্ছে পুলিশের বিভিন্ন উইংকে কন্ট্রোল করা, তারপরে হচ্ছে আনসার, তারপরে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, নানান কিছু রয়েছে, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোর মধ্যে শৃঙ্খলা ফেরানো, এটা খুবই মানে টাফ ওয়ার্ক। যাদের হাতে অস্ত্র আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের আইন অনুযায়ী চলানোর এবং হচ্ছে তাদের মধ্যে দুর্নীতি কমিয়ে আনার সব কিছু মধ্যে সামঞ্জস্যতা করা গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু এই সালাউদ্দিন আহমেদ খুব ভালোভাবেই করেছেন এবং পুলিশকে তিনি কনফিডেন্সও এনেছেন। কিন্তু এখন তাকে সেখান থেকে সরে আসতে হচ্ছে শুধুমাত্র দল কন্ট্রোল বা দলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। বিএনপি অনেক কিছু নিয়ে রিস্ক নিতে পারে, কিন্তু দলের মহাসচিব পদ নিয়ে বিএনপি কখনো রিস্ক নেবে না। আপনি বলতে পারেন তাহলে রুহুল কবির রিজভীকে দিলে কি এটা কি মানে অসুবিধা হইতো কি না? আপনি জাস্ট কম্পেয়ার করেন। রুহুল কবির রিজভী উনি খুবই ভালো নেতা এবং উনি বিএনপির জন্য প্রচুর ত্যাগ, একসময় তো শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজভীর মুখের কারণে বা তাদের কথাবার্তার কারণে বিএনপি টিকে ছিল এবং আওয়ামী লীগ সরকারকে তারা যেভাবে প্রশ্ন করেছে এগুলো একেবারে অনবদ্য, অনস্বীকার্য এবং তিনি যেভাবে একা লাঠি হাতে মিছিলে নেমে যেতেন এবং বিএনপির পল্টনের কার্যালয়কে তিনি যেভাবে রক্ষা করেছেন, সেখানে যেভাবে তিনি সারাদিন পড়ে থেকে নেতা কর্মীদের আসা যাওয়ার একটা পথ তৈরি করে রেখেছেন, এগুলো খুবই অনবদ্য। খুবই মানে একজন রাজনীতিকের জীবন যে কতটা ত্যাগের হইতে পারে সেটা আমি রুহুল কবির রিজভীকে দেখলেই বুঝতে পারি। কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদের দলের উপর যে নিয়ন্ত্রণ রয়েছে বা তার যে তিনি নিজেকে যেভাবে 5 আগস্টের পরে প্রতিষ্ঠিত করেছেন, জনাব রিজভী সাহেব সেটা পারেননি বা সেই পর্যায়ের নন। আমি কাউকেই আন্ডারএস্টিমেট করছি না, তবে বেশি লাইমলাইটে আসা বলেন, তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ তৈরি করা বলেন, তার উপর সব কিছুর একটা মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করেন এবং নিজেকে ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার দিক থেকেও জনাব সালাউদ্দিন আহমেদ দুর্দান্ত কাজ করেছেন এবং তাকে নিয়ে অনেক সমালোচনা থাকলেও জামাত ইসলামী, এনসিপি সবার মধ্যেই তাকে নিয়ে গ্রহণযোগ্যতা কিন্তু রয়েছে। মানে সবাই অকপটে স্বীকার করে সালাউদ্দিন আহমেদ সামথিং এলস, তিনি এমন কিছু জানেন, এমন কিছু বলেন, তিনি এমনভাবে বলেন যেটা আসলে একজন রাজনৈতিক হিসাবে অনন্য। সেই জায়গা থেকে সালাউদ্দিন আহমেদকেই বিএনপি এগিয়ে রাখছে। এখন প্রশ্ন করতে পারেন যে কেন তিনি নানান জবাব আছে, মানে আপনি চাইলে মোটামুটি 200-400 জবাব দিতে পারেন। আমি কয়েকটা জবাব দিই আপনাদেরকে। নেতাকর্মীদের উপর তার প্রভাব, আপনি যদি সংসদ অধিবেশন দেখে থাকেন, যতজনই উঠে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন আহমেদ কী মনে করবেন এরকমটা থিঙ্ক করেছেন। আপনি ফজলুর রহমানের বক্তব্য দেখেছেন, আপনি আন্দালিব রহমানের প্রার্থীর বক্তব্য দেখেছেন, যারা বক্তব্য দেওয়ার সময় সালাউদ্দিন আহমেদকে রিকগনাইজ করেছেন যে উনি আবার কি মনে করবেন, এই টাইপের কথা। মানে তারা কিভাবে দেখছে একজন নেতাকে, সেই নেতাই সালাউদ্দিন আহমেদ নিজেই এই প্রভাবটা তৈরি করেছেন বা তিনি এই রাজনৈতিক শিষ্টাচার বলেন বা শিষ্টাচারের মধ্য দিয়ে বা নিজের জ্ঞান তারপর সক্ষমতা দিয়েই হচ্ছে তিনি এই অবস্থানটা তৈরি করেছেন। আমি কনফার্মলি বলতে পারি বাংলাদেশের কোথাও কোনো ঝামেলা হচ্ছে এবং সেখানে বিএনপি নেতাকর্মীরা ধরেন ইনভলভড, তিনি যাবেন নিমিষেই সব ঠিক করে ফেলতে পারবেন। তিনি সেই ক্যালিবারের নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শিক্ষা ও দল চালানোর সক্ষমতা, দুইটাই আমি মোটামুটি এক্সপ্লেইন করে ফেলেছি।
তার শিক্ষা, তার সাংবিধানিক নলেজ, দলের গঠনতন্ত্র নিয়ে নলেজ সবই তার দুর্দান্ত, এখন একেবারে নখদর্পণে রয়েছে এরকম ব্যক্তি তিনি। এবং দল চালানোর সক্ষমতা, তিনি এর আগে বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, বিএনপির মুখপাত্র ছিলেন। অনেকেই বলে থাকেন 2016 সালের কাউন্সিলে আগে যদি তিনি গুম না হতেন, তিনি বিএনপির মহাসচিব হইতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতেন না। এই নিয়েও আলোচনা রয়েছে। অর্থাৎ তার এইসব নিয়ে কোনো, বা দলে তার সক্ষমতা বা সব কিছু নিয়ে কোনো প্রশ্ন নেই। তৃণমূলের সঙ্গে কানেকশন, আপনি আরেকজন বেটার কেন্দ্রীয় নেতা দেখান যার তৃণমূলের সঙ্গে এর চেয়ে বেশি কানেকশন রয়েছে, হয়তো আপনি দেখাইতে পারবেন। কানেকশন প্লাস প্রভাব, তাহলে সালাউদ্দিন আহমেদ ছাড়া অল্টারনেটিভ আপনার কাছে কিছু আছে? সালাউদ্দিন আহমেদ দল পরিচালনা করবেন, এটা মোটামুটি কনফার্ম, বিএনপির মহাসচিব হচ্ছেন। পাশাপাশি তার সঙ্গে এমন কয়েকজন থাকবেন যারা ভবিষ্যৎ মহাসচিব হওয়ার যোগ্যতা অর্জন করবেন বা সেইভাবে তৈরি করার চেষ্টা করবেন। এই কাজটাই বিএনপি এখন করার চেষ্টা করছে। বিএনপি এই পদটি নিয়ে কোনো রিস্কই নেবে না। এমন কাউকে দিয়ে দলে একটা ভঙ্গুর পরিস্থিতি তৈরি করবে, দলের মধ্যে ঝামেলা তৈরি হবে, আওয়ামী লীগের সঙ্গে ফাইট করতে দুর্বলতা দেখাবে, তারপরে জামাত এনসিপির ন্যারেটিভের সঙ্গে ফাইট করে পেরে উঠবে না, এরকম দল বিএনপি বা এই ভঙ্গুর অবস্থায় যেতে চাচ্ছে না। দলকে বিএনপি এমন একটা সুসংগত এবং সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যেতে চাচ্ছে যেন যে কোনো পরিস্থিতিতে এই দল খুব ভালোভাবে ফাংশন করতে পারে। সেজন্যই বিএনপি মহাসচিব পদে সালাউদ্দিন আহমেদের মতো গুরুত্বপূর্ণ নেতাকেই মনোনয়ন বা এই পদে বসাতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।